একটি বলেন বড় ভাইটা। সুপ্রিয় দর্শক মন্ডলী, সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান গ্রামীণফোন আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক মন্ডলী, আমাদের আজকের অতিথি প্রথম আলো সম্পাদক জনাব মতিউর রহমান, স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে অভিনন্দন। বিশেষ করে 13 থেকে 14তে পা রাখলো প্রথম আলো, আপনাকে অভিনন্দন। প্রথম আলোর গোটা পরিবারকে অভিনন্দন। নেপথ্যের কারিগর শামীম লতিফুর রহমানকেও অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। শিরোনাম দেখি, তারপরে আপনার লেখার দিকে যাব। মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য কেন বলছেন, তাগিদটা কেন? এবং প্রথম আলো শিরোনাম হচ্ছে নারায়ণগঞ্জে সেনা না দেওয়ার কারণ জানতে চেয়ে চিঠি, আসুন মাথা উঁচু করে দাঁড়াই। বাংলাদেশ প্রতিদিন, মন্ত্রী রাজুকে ঘিরেই বিতর্ক, জেনারেল মতিনকে 25 কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ। আমাদের সময় ধারে চলছে সরকার, খালেদা পক্ষে থাকলেও রক্ষা নেই হত্যাকারীদের। আমার দেশ ক্ষমতার আগুনে পুড়ে ছাই, 50 কোটি টাকার সম্পদ, 4 ঝুঁকিতে অর্থনীতি অস্থিতিশীল। মানব জমিন রহস্যের ঘেরাটোপে লোকমান হত্যাকাণ্ড, শামীম বললেন সবকিছু ওলটপালট করে দিতে সময় লাগবে না। সকালের খবর, 3 দিনে 2000 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, দুর্ভোগ সঙ্গে করে বাড়ি ফিরছে মানুষ। জয় জয় দিন, ঈদ যাত্রা শুরু, ক্রেতার চেয়ে গরু বেশি, আজ জমতে পারে কোরবানির হাট। ভোরের কাগজ, 7% প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে, সিপিডি। যুদ্ধাপরাধীদের রক্ষার অবস্থান থেকে সরে আসুন প্রধানমন্ত্রী। ইনকিলাব, 80 কিলোমিটার দীর্ঘ যানজট, যুদ্ধাপরাধীদের রক্ষা থেকে বিরত থাকুন প্রধানমন্ত্রী। ডেস্টিনি, জাতিসংঘের মানব উন্নয়ন সূচকের 17 ধাপ অবনতি, খালেদা জিয়া আশা করেছিলেন সেনাবাহিনী জিতিয়ে দেবে। সংগ্রাম, পোশাক শিল্প ঋণাত্মক প্রবৃদ্ধি ধারায় অর্থনীতিতে বিরূপ প্রভাবের আশঙ্কা। নরসিংদীর মেয়র লোকমান হত্যাকাণ্ডের কুল কিনারা পাচ্ছে না পুলিশ, মামলা হয়নি। আমাদের অর্থনীতি, চামড়া খাতে 12,000 কোটি টাকা আয়ের সম্ভাবনা, অভিযোগের তীর মন্ত্রীর দিকে। ভোরের ডাক, ঈদে ঘরে ফেরা, ভোগান্তিতে নাকাল বাস ট্রেন রাজযাত্রীরা, 300 কোটি টাকা চামড়া নষ্ট হয় সংরক্ষণের অভাবে। করতোয়া, সারা দেশে চাঁদাবাজি ও জাল টাকা ঠেকাতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সাবেক উপদেষ্টা মতিনকে 25 কোটি টাকা পরিশোধের আদেশ। দ্য ইন্ডিপেন্ডেন্ট, নন ডেভেলপমেন্ট অব আর্মি নট ভায়োলেশন অব কনস্টিটিউশন, হাসিনা ডিফেন্স গভর্নমেন্ট ডিসিশন। শুরুতেই আপনার লেখাটা যে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আপনার লেখার যে 14 বছরে পা রাখার পরে প্রথম আলোর যেটা যে আপনার নিজের লেখা, সেটা আপনি বলছেন যে আসল মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তার মানে এটা কি বলতে চাইছেন আপনি এটার থেকে? দেখুন, আমরা এটা দেখছি যে আমাদের দেশে, সমাজের মধ্যে, আমাদের চারপাশে বহু অন্যায়, অবিচার, বহু ধরনের ঘটনা ঘটে, কিন্তু আমরা এসব দেখে মাথা গুঁজে থাকি, আমরা মুখ গুঁজে থাকি, আমরা দায়িত্ব নিই না, আমরা কথা বলি না, আমরা সাহস করি না। আমাদের মধ্যে একটা উদ্যোগহীনতা, একটা ভীরুতা আমাদের মধ্যে কাজ করে। আমরা বলতে চাই, সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাস বলুন, দুর্নীতি বলুন, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা বলুন, অপশাসন বলেন, সরকারের ব্যর্থতা বলেন, সবকিছুর বিরুদ্ধে আমাদের আহ্বান যে আসুন আমরা মাথা উঁচু করে দাঁড়াই, আসুন আমরা কথা বলি, আসুন আমরা মানুষকে নিয়ে সামনে এগিয়ে যাই। তাহলে বাংলাদেশটাকে আমরা ভালোবাসি, আমরা চাই বাংলাদেশটা এগিয়ে যাক। ওকে, কিন্তু আপনি যখন কথা বলতে চান তখন তো একটা প্ল্যাটফর্ম দরকার। প্ল্যাটফর্ম, আমাদের পত্রিকা, আমাদের এতগুলি পৃষ্ঠা, আমাদের প্রথম পৃষ্ঠায় আমরা নিউজ সংবাদ দিই, আমাদের ভেতরে আমরা মতামত দিই, আমাদের অনলাইনে আমরা সংবাদ দিই, মতামত দিই, আমাদের ব্লগে লেখালেখি করি। এইসব কিছু বলে আমরা মানুষকে বলতে চাই, আসুন বদলে যাই, বদলে দাও, এই মিছিলে যোগ দিন। আসুন আমরা অন্যায়, অপরাধ, অপশাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াই। এটুকু আমাদের সংবাদপত্র হিসেবে কাজ বলে এই কথাটুকু আমরা বলি আর কি। এবার দেখলাম যে আপনার শুরুতেই লিখেছেন, দেখলাম যে 30,000 কপি আরো বেড়েছে আপনাদের। এবার বেড়েছে, এইটা কারণটা কি? আমাদের একটা ধরেন আমাদের মার্চ এপ্রিলে একটা জরিপ করেছে নেলসন। তারা বলেছে যে আমাদের পাঠক সংখ্যায়, দৈনিক পত্রিকা পড়ে, আপনি জানেন পত্রিকার প্রচার সংখ্যা, পাঠক সংখ্যা অনেক বাড়ে। আমাদের বাংলাদেশে একটা কাগজ 10 জন 12 জন পর্যন্ত পড়ে। সেই তুলনায় আমাদের কাগজটা দৈনিক 53 লক্ষ লোক পাঠ করে, এবং তারা নেলসন বলেছে যে সপ্তাহে 1,24,00,000 লোক অন্তত একবার এই কাগজটা পড়ে। এইটা আমরা মনে করি, ধরেন যে আমাদের পরিশ্রম, চেষ্টা এগুলি আছে। তো সততা, নিষ্ঠা, সৎ সংবাদ পরিবেশন করা এবং মানুষের প্রয়োজন যেগুলি, চাহিদা যেগুলি, মনের খোরাক যেগুলো, সেগুলি আমাদের সংবাদের মাধ্যমে, ফিচারের মাধ্যমে, সম্পাদকের মাধ্যমে সে কথাগুলি তুলে ধরা, সাহসের সঙ্গে উঠিয়ে আনা, মানুষের জন্য, মানুষের পক্ষে, সততার পক্ষে, জনতার পক্ষে, দেশবাসীর পক্ষে সকল সংবাদ পরিবেশনা করা। আপনাদের পত্রিকার এই সার্কুলেশন বৃদ্ধির মূল কারণটা কি?
আমি মনে করি যে আমাদের একটা বাংলাদেশে এই দলাদলি বিভক্ত সমাজ, সেখানে বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন প্রতিষ্ঠান কোন একটি দলের পক্ষে থাকে। আমরা বলি আমরা সত্যের পক্ষে, দেশের মানুষের পক্ষে, দেশবাসী চাওয়া পাওয়ার পক্ষে। সেভাবে বলতে গেলে আমরা বলি একটা স্বাধীন দল নিরপেক্ষ কাগজ, এবং পাঠক শুধু একটা দল, একটা মত, একটা পক্ষের কথা শুনতে চায় না। পাঠক সব মত, সব চিন্তা, তার প্রতিফলন পত্রিকা দেখতে চায়। এই 13 বছরে কি আপনার কোনো ভুল সিদ্ধান্ত ছিল? বড় কোনো ভুল সিদ্ধান্ত হয়নি, তবে বাংলাদেশে পত্রিকা করতে গেলে ধরেন একটা বেশ কষ্ট, চাপের, ভয়ের মুখে আমাদের সবসময় থাকতে হয়, কম বেশি যে কোনো সরকারে আসুক না কেন। এই প্রধান দুই রাজনৈতিক সরকার বা সামরিক শাসন সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সকল সময় একটা চাপের মধ্যে থাকতে হয়। আমরা ভুল করেছি, আমরা ভুল করি, ছোট ভুল, বড় ভুল, সেগুলি ভুল আমরা স্বীকার করে আমরা মেনে নিই, মানুষের কাছে দুঃখ প্রকাশ করি, আমরা ক্ষমা চাই। এবার আসি অন্য প্রসঙ্গ, যেটা হচ্ছে যে আপনি জানেন যে নরসিংদীতে একজন পৌর মেয়র নিহত হওয়ার পর সেখানকার পরিস্থিতি আসলেই উত্তাল। মামলা হবে কি হবে না, প্রায় 2 দিনের মাথায় মামলা হয়েছে বোধহয় আজকে রাতে, তো সেটা আপনি নিশ্চয়ই জানেন। জি জি, আমাদের কাগজে প্রথম এডিশনে এই নিউজটা বেশ নিচের দিকে আছে, তো আমরা এখন এটা বদলে দিচ্ছি, এটা আগামীকালের কাগজে প্রধান সংবাদ হিসাবে এটা যাবে। এবং সর্বশেষ খবর হলো যে প্রায় 2 ঘন্টা আগে নিহত যে লোকমান হোসেনের পরিবার, তারা সেখানে মামলা করতে যায়। প্রথমে থানা ওসি মামলা নিতে চায়নি, পরে অনেক চাপাচাপির মধ্যে দিয়ে নিয়েছে, শুধু নিয়েছে, এটা লিখে দিয়েছে, কিন্তু সে মামলা এজাহার নিয়েছে, কিন্তু মামলা নিতে চায়নি। সে বলেছিল যে আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। তারপরে সে ওসি থানা থেকে চলে যায়। ইতিমধ্যে সেই লোকমান হোসেনের আত্মীয় স্বজন, পরিবার, সমর্থক গোষ্ঠী ব্যাপক তারা থানা অবস্থান করে। 1 ঘন্টা পরে থানার ওসি ফিরে এসে তারা এই মামলাটা গ্রহণ করেছে, এবং এই মামলায় প্রধান আসামি করা হয়েছে নরসিংদী থেকে যে মন্ত্রী, তার ভাইকে সালাউদ্দিন আহমেদ, তার নাম, আওয়ামী লীগ জেলা সহ সভাপতিকে মামলা করা হয়েছে। প্রায় 14 জন আসামি, সকলে আওয়ামী লীগের, এবং এই মন্ত্রীর এপিএসও এর মধ্যে আছে, মাসুদুর রহমান আসামি হিসাবে। শুধু একজন নগর নরসিংদীর বিএনপির সভাপতি, একজনই শুধু এই মামলার আসামি, এবং আর বাকি সব আওয়ামী লীগের সমর্থক, নেতৃস্থানীয় বা তারা বক্তা। এটা থেকে বোঝা যায় যে প্রথমে তো আমরা দেখলাম, দেখেন সরকার ঢাকার একজন বিএনপি কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে। 2 দিন পর আজকে দেখতে পাচ্ছি নিহত পরিবার যে মামলা করেছে। আমরা এই কথা শুনেছিলাম 2 দিন ধরে, আমরা জোর করে প্রকাশ্যে কথাটা বলিনি যে এটা একটা অন্তর্দ্বন্দ্ব, দলীয় ভেতর থেকে এই ধরনের। আজকে সে পরিবারের সদস্যরা মিলে এই মামলা করেছে, এবং প্রথমে এই মামলা তারা নিতে চায়নি। এর থেকেও কিন্তু দেশের অবস্থার কিছুটা ধারণা পাওয়া যায়। আপনার কাগজের প্রধান শিরোনাম যেটা, আরেকটা, এবং দুদিকে দুটো খবর। একটা হচ্ছে নারায়ণগঞ্জে সেনা না দেওয়ার কারণ জানতে চেয়ে চিঠি, আর সব ওলটপালট করে দিতে পারি, বেশি সময় লাগবে না, শামীম ওসমান। না, আমাদের যে প্রধান শিরোনাম যে সংবাদ, সেটা প্রধান থাকছে না, কিন্তু জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে আজকে নির্বাচন কমিশন প্রধান তিনি চিঠি পাঠিয়েছেন আর্ম ফোর্সেস ডিভিশনের পিওসির কাছে, যে আমরা যে 16 তারিখে চিঠি পাঠিয়ে সেনা নিয়োগ চেয়েছিলাম, সেটা কেন দেওয়া হয়নি, এটা নির্বাচন কমিশন জানতে চেয়েছে। কারণ আইন মতে বা সংবিধান মতে এইটা দেওয়ার দায়িত্ব সরকারের, বিশেষ করে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে বা এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন চাইলে এটা দিতে বাধ্য সরকার। কেন দেয়নি এটা তারা জানতে চেয়েছে। আরেকটা কথা আমরা জেনেছি, যেটা আজকে সংবাদে ছাপা হয়েছে, যে এই নির্বাচন কমিশন তাদের যে সময়কাল আছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 2 জন আর দ্বিতীয় সপ্তাহে আরেকজন, তাদের সময় ফুরিয়ে যাবে, এর মধ্যে তারা আর কোনো নির্বাচন করতে চান না। যদিও কুমিল্লা নির্বাচনের কথা ছিল, কিন্তু এই বিষয়ে তারা এই নির্বাচনটা করতে চাচ্ছেন না। তাদের কাছে নারায়ণগঞ্জ নির্বাচন শেষ, তারা বলেছেন যে 1 মাস আগে তারা স্থানীয় সরকারের কাছে জানতে চেয়েছিল যে সীমানা নির্ধারণ ইত্যাদি বিষয়। 1 মাস পার হয়ে গেল, তারা কোনো এই বিষয়ে উত্তর পায়নি। যদিও সময়
কাছে আসছে, কিন্তু তারা মনে করে যে তাদের এই সময়সীমার মধ্যে আর হয়তো কোনো ঝামেলা, বিতর্ক ইত্যাদির মধ্যে তারা যেতে চায় না। তাদের মোটামুটি বিগত সময়কালে যে ভালো ভালো নির্বাচন তারা উপহার দিয়েছে, এরকম একটা পরিস্থিতি পরিবেশের মধ্যে দিয়ে তারা এই দায়িত্ব থেকে বিদায় নিতে চান। হ্যাঁ, যেটা বলছিলাম যে সব ওলট পালট করে দিতে, এটা প্রথম আলোর এটা দ্বিতীয় প্রধান সংবাদ হিসাবে সম্ভবত প্রথম আলো এবং ডেইলি স্টার এবং নামও উল্লেখ করেছেন তিনি, তাই না? মানে মুসা ভাই, আমাদের প্রিয় মুসা ভাই সম্পর্কেও তিনি কটূক্তি করেছেন। আজকে দুপুরবেলা 11:30 থেকে 12:30 প্রায় 1.5 ঘন্টার জন্য শামীম ওসমান তাদের নিজস্ব বাসভবনে হীরা মঞ্জিলে একটা বৈঠক করেছে তার অনুগত সমর্থক কর্মী নেতাদের নিয়ে। সেখানে তিনি একক বক্তৃতা করেছেন। সেখানে তিনি প্রথম আলো, ডেইলি স্টার, সেখানে শুভঞ্জিৎ সেনগুপ্ত, রাশিদ খান মেনন, সেখানে আমাদের অতি প্রিয় প্রবীণ সাংবাদিক ABM মুসাকে নিয়ে যে ধরনের কথা বাক্য তিনি প্রয়োগ করেছেন, এইটা কোন সংবাদপত্রের পক্ষে ছাপা এটা সম্ভব না, এটা অসম্ভব কাজ। এবং যে ধরনের গালমন্দ তারা করেছেন এটা একটা অবিশ্বাস্য ঘটনা। এমনকি তিনি কথা বলেছেন যে আমি যদি পাঠ করে দিই আপনার সামনে, পাঞ্জাবি খুলে জিন্সের প্যান্ট পরে নামবো, আমরা সাচ্চা আওয়ামী লীগার, ক্ষমতা এখনো আওয়ামী লীগ আছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সবকিছু ওলট পালট করে দিতে আমার বেশি সময় লাগবে না। তো এই ধরনের কথা বলতে পারাটা প্রকাশ্যে এবং একটা পত্রিকা ছাপা হবে, এর থেকে কি বাণী তিনি পৌঁছে দিচ্ছেন, তার যে চিত্র, তার যে প্রতিচ্ছবি, তার যে পরিচয় আমরা জানি। আগে তো তিনি সমঝোতার কথা বললেন না, সেটা তো ধরেন এটা তো প্রধানমন্ত্রী তাদের দুজনকে ডেকে বলেছেন একসাথে কাজ করতে। এখন আজকের বক্তৃতার পরে যে প্রশ্নটা দেখা দিয়েছে, তারা কিভাবে একসঙ্গে কাজ করবেন এই অবস্থান যখন তার মধ্যে তিনি আছেন। এবং তিনি এটা আরো বলেছেন যে তিনি নাকি নেতাকে বলেছেন, নেত্রীকে, প্রধানমন্ত্রীকে বলেছেন আপনি দেশে নাই, আর খেলে দিল। কারা কি খেলে দিল? রাজনীতিতে আপনার উত্তরাধিকার অবশ্যই যেন আওয়ামী লীগের রক্তের হয়। রেহানা আপা, জয়, ববি হলে আওয়ামী লীগ করব, কিন্তু গালি দিয়ে কয়েকজনের নাম নিয়ে তিনি বলেছেন এরা যদি থাকে যারা 111-এর সঙ্গে সম্পৃক্ততা, তারা দলের নেতৃত্বে থাকলে আমরা নেই। শুনে নেত্রী আমাকে বললেন, আমি জানি তুমি 10 মিনিটে সকল ভোট কেন্দ্র দখল করতে পারতে, কিন্তু তুমি করনি, সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। এইসব কথাবার্তা, এই ধরনের কথা বক্তৃতা তিনি দিয়েছে, তিনি দিতে পারেন, এটা তার অধিকার। আর আমাদেরও অধিকার এ সম্পর্কে আলোচনা করা, মত দেওয়া এবং এই ধরনের বক্তব্যকে নিন্দা করা। এবং তার এই সাহস হঠাৎ আকস্মিকভাবে এই বিপুল পরাজয়ের পর, যেখানে সমগ্র নারায়ণগঞ্জের সকল ভোটারদের মধ্যে তিনি ভোট পেয়েছেন অনেক, কিন্তু তিনি সম্পূর্ণভাবে পরাজিত হয়েছেন। তার এই সাহস, তার এই বক্তৃতা, তারপরে তিনি একটি মিছিল করেছেন তার অনুগত নিয়ে, চেঞ্জ ইমেজ, চেঞ্জ নারায়ণগঞ্জ। এই যদি চেঞ্জ ইমেজ, চেঞ্জ নারায়ণগঞ্জের বক্তৃতা, বিবৃতি, মিটিং, মিছিলের এই ধরনের আওয়াজ ওঠে, তাহলে তো এই নারায়ণগঞ্জে অতি ভালো সুন্দর একটি নির্বাচনের পরে পরিস্থিতি তো মোটেও স্বাভাবিক থাকলো না। এবং প্রধানমন্ত্রীর উদ্যোগ, প্রচেষ্টা বা উপদেশ পরে কিন্তু এটা থাকলো না। সেটাই কিন্তু একটা ভবিষ্যৎ বা একটা ভয়ঙ্কর ভবিষ্যতের একটা ইঙ্গিত দেয়। এবং সেখানে এই নবনির্বাচিত মেয়র, এই বিপুল জনসমর্থন, যার প্রতি এত আশঙ্কা, যেটা সারা দেশের বড় একটা অবস্থান সৃষ্টি করেছিল, সেখানে তিনি কিভাবে বিবেচনা, এটা তিনি বলতে পারেন। তবে নারায়ণগঞ্জ থেকে যেটুকু আমরা জানতে পারি যে সেখানে পরিবেশ পরিস্থিতি আবারও একটু ভীতিজনক হয়ে উঠেছে, উত্তপ্ত, ভয়, ভীতি। আমি আপনাকে প্রশ্ন করি যে কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা এবারে প্রতিষ্ঠা বার্ষিকী যে মূল লেখা পৃষ্ঠা, 64 পৃষ্ঠা জুড়ে আমাদের বাংলাদেশের সেরা ব্যক্তিরা, তারা যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো ক্ষেত্রে তারা হন না কেন, তাদের সকলের লেখা চেপেছি যে স্বপ্নের বাংলাদেশ। যেমন ধরেন প্রফেসর নুরুল ইসলাম, যিনি বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন, তিনি লিখেছেন অর্থনীতি তিনি কেমন দেখতে চান।
রহমান সোবহান লিখেছেন, দারিদ্রতা ইত্যাদি নিয়ে লিখেছেন, এবং অধ্যাপক এবং বিদেশে অনেক যারা বিশেষজ্ঞ ব্যক্তি তারাও লিখেছেন। স্ব ক্ষেত্রে ঢাকা শহরকে কেমন দেখতে চাই, অর্থনীতি কেমন দেখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন দেখতে চাই, স্বাস্থ্যক্ষেত্রে কি দেখতে চাই, তারা লিখেছেন। তো এই কথাগুলি তো আমরা স্বপ্ন দেখব, স্বপ্ন দেখতে চাই, এবং বাংলাদেশকে আমরা স্বপ্নের মতো গড়ে তুলতে চাই, যেখানে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক সহনশীল সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে সত্যিকার অর্থে শিক্ষা, সংস্কৃতি, আমাদের অর্থনীতি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সকল ক্ষেত্রে আমাদের অগ্রগতি হবে। এবং বাংলাদেশ কিন্তু সকল হতাশা ব্যর্থতার পরেও কিন্তু আমরা বলি যে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, এবং বাংলাদেশের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, মেয়েদের শিক্ষা, স্কুল গমন বৃদ্ধি পেয়েছে, এবং আরো ক্ষেত্রে আমাদের বেশ কিছু অগ্রগতি আছে। এবং এই কথা ডক্টর অমর্ত্য সেন খুব ভালো করে তারা বলে, তার কথা যে অনেক ক্ষেত্রে আমার ভারতের কোন কোন অঞ্চলের চেয়ে আমরা এগিয়ে আছি। এটা তো বাস্তব, এটা বাংলাদেশের মানুষের সউদ্যোগ চেষ্টার মধ্য দিয়ে কিন্তু এই অর্জনগুলি সাধিত হয়েছে। তো সেগুলি আমাদের আশার জায়গা। অনেকে তো বলেন যে সৎ এবং ভালো নেতৃত্ব থাকলে দেশটা সামনে এগিয়ে যেত। দেশটা কিন্তু গত 40 বছর বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গিয়েছে, যাচ্ছে। তবে আপনার কথা সত্যি বলে আমি মানব, যদি সত্যি যোগ্য দক্ষ নেতৃত্ব আমরা পেতাম শুরু থেকে আজ পর্যন্ত, তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হওয়ার কথা ছিল না। এই দ্বন্দ্ব, সংঘাত, এই সন্ত্রাস, এই দুর্নীতি, সর্বক্ষেত্রে যে একটা ব্যর্থতা, হতাশার চিত্র আমাদের, এটা হওয়ার কথা ছিল না। দেখেন, আমি সম্প্রতি দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম, আমি অনেকটা না জেনে শুনে গিয়েছি, দেখে আমি বিস্মিত, অবাক হয়েছি। এই দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীরা, সরকারি ব্যক্তিরা 60-এর দশকের শেষে এই পূর্ব পাকিস্তান তৎকালীন বাংলাদেশে এসছেন, কিভাবে পঞ্চবার্ষিকের পরিকল্পনা হয়, কিভাবে অর্থনীতি চলে, কোন ক্ষেত্রে শিক্ষা, কোন ক্ষেত্রে অগ্রগতি, আজকে আকাশ পাতাল তফাৎ। আমি গভীর একটা লজ্জার মধ্যে পতিত হয়েছিলাম যে কি ভেবে একটা অজ্ঞ ব্যক্তি হিসেবে আমি গেলাম, দেখলাম, কি দেখলাম, বারবার প্রশ্ন জাগে। সাম্প্রতিককালে কিন্তু ইন্দোনেশিয়াও ঠিক সেভাবে এগিয়ে। ইন্দোনেশিয়া কেন, আমাদের পাশের দেশ, আমরা সিঙ্গাপুর বলি, মালয়েশিয়া বলি, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডও যদি বলেন, নানা উত্থান পতন, নানা বিভেদ, দ্বন্দ্ব, সংঘাত আছে, কিন্তু এগিয়ে তো চলেছে। আমাদের দেশের শত শত সহস্র লক্ষ লোক বেড়াতে যায়, পড়তে যায়, চিকিৎসার জন্য যায়, অগ্রগতি তো চলেছে। তা আমাদের অগ্রগতি গতি স্লোত, এই অগ্রগতি আরো দ্রুততর করা সম্ভব ছিল, কিন্তু যেভাবে এই দেশ সমাজ বিভক্ত, রাজনীতিতে বিভক্ত এবং অন্যান্য সকল ক্ষেত্রে বিভক্ত, যে ধরনের ব্যক্তিরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, যে ধরনের দলীয় নেতৃত্ব, যে ধরনের সরকারের নেতৃত্ব, এই মধ্যে থেকে দ্রুততর করার বিষয়টা বেশ কষ্টকর বলে মনে করি। সেজন্যই আমরা বলি আমাদের মতো করে আসুন আমরা বদলে যাই। এই আবেদনটা আমার কাছে, আসুন আমি নিজে বদলে যাই। আমি বদলালে অন্যকে আমি বলতে পারি আসুন আমরা বলতে চাই, এবং আমি যদি নিজে শুরু করি তাহলে অন্যরা আমাকে দেখে শিখবে, এবং সত্যিকার অর্থে আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা আমাদেরকে করে যেতে হবে। কিন্তু এই যে বিভাজন তো আমাদের গতিকে রোধ করছে না বারবার। এই ধরনের বিভক্ত একটা সমাজ খুব কঠিন এটা সামনে অগ্রসর হয়ে যাওয়ার জন্য। এই জন্য আপনি কাকে দায়ী করবেন? আমি দায়ী, আপনি দায়ী, আমি বেশি দায়ী করবো আমাদের রাজনীতিবিদরা, আমাদের অতীতের রাজনীতিবিদরা, এবং অতীতের সকল রকম বিভেদাত্মক সংঘাতমূলক রাজনীতির এই যে ঐতিহ্য আমরা বহন করে চলেছি, এর থেকে বের হওয়ার আশা ছাড়া অন্য কোনো পথ নাই। আবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন বর্তমান অবস্থা, বর্তমান নেতৃত্ব, বর্তমান যে পরিস্থিতি, পরিবেশ, তার মধ্যে থেকে তারা থেকে আমাদেরকে উত্তরণ ঘটিয়ে দেবে, সেটা খুব বেশি আশা করার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাই না। এটা কারণ কি? এটা ব্যক্তির আধিপত্য, ব্যক্তি ক্ষমতা, উত্তরাধিকারের রাজনীতি। আমার মতো করে দেশটা চলবে, আমি যেটা ভালো মনে করবো সেভাবে আমাকে সবাইকে মানতে হবে। আমি ভোটে নির্বাচিত হয়েছে, আমার সকল অধিকার, ভালো করা, মন্দ করা, সবকিছু অধিকার আমার, আমি সেভাবে পরিচালিত করব। মানুষ যাই বলুক, ভোটে এই সরকারের নির্বাচন যা প্রতিক্রিয়া হোক না কেন, এবং যখনই যিনি নির্বাচিত হন তিনি সংবাদ মাধ্যমকে শুধু না, নাগরিক সমাজকে, অন্য কোন চিন্তার মানুষকে, ব্যক্তিকে, প্রতিষ্ঠানকে তিনি প্রতিদ্বন্দ্বী মনে করেন, তিনি তার বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেলেন। এই সংঘাত দ্বন্দ্বগুলি আমাদের মধ্যে ক্রমাগত বাড়ছে। এই সংঘাতের মধ্য দিয়ে অনেকে লেখেন সমঝোতা, ঐক্য। আমি এই বর্তমান অবস্থার মধ্যে কোন সমঝোতা, ঐক্যের অবস্থান আমি খুব কম দেখি। আপনার তাহলে এটা মানে পুরোটাই এটা মানে হতাশাজনক চিত্র। হতাশাজনক চিত্র এক অর্থে আপনি বলতে পারেন, কিন্তু আশ্চর্যজনক চিত্র। আপনি নারায়ণগঞ্জ নির্বাচনের দিকে তাকান,
সেনাবাহিনী আসেনি। মানুষ, আইভি বলেছেন, সেলিনা হায়াত আইভি, যে জনতাই আমার সেনাবাহিনী, এবং জনতা প্রমাণ করেছে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। সেলিনা হায়াতের পক্ষে সরকারের দলীয় বা কোনো বড় প্রতিষ্ঠান কেউ ছিল না। তিনি এককভাবে লড়েছেন। তার কিছু সমর্থক বা আওয়ামী লীগের ভেতরে ছিলেন, বাইরে ছিলেন, নানাজন করেছে। এই শক্তি এটাই তো আমাদেরকে উৎসাহিত করছে যে আজকে জনতার কিন্তু সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারে, কিন্তু প্রয়োজন সঠিক নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, সৎ নেতৃত্ব, সৎ প্রতিষ্ঠান। তাহলে কিন্তু আমাদের এই হতাশা, বিভেদ, এই সন্ত্রাস, এই দুর্নীতি, এর থেকে আমরা বেরিয়ে আসতে পারব। আপনার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে আমিও একমত। সময় হাতে নেই, শেষ করতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। প্রথম আলোকে আবারও অভিনন্দন। আপনাকে যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আগামীকাল আবার এই সময় দেখা হবে। শুভরাত্রি।